একটা শুনশান মরুভূমিতে গল্পটা শুরু হয়। একটা বন্দি কক্ষে কয়েকটা ছোট্ট বাচ্চা এবং বন্দুকধারী লোককে দেখা যায়। সেখানে থাকা একটা বাচ্চার চুল কেটে ফেলা হচ্ছিল, আর সেই মুহূর্তটা দেখছিল আরো কয়েকটা বাচ্চা। যে বাচ্চাটার চুল কেটে ফেলা হচ্ছিল তার পায়ে ছিল 3টি ফোঁটা। এই 3টি ফোঁটা এবং এই বাচ্চাটার কথা আপনারা খুব ভালোভাবে মনে রাখবেন। যাই হোক, ঘটনা এখান থেকে চলে আসে কানাডার একটা শহরে। দেখা যায় একটা লোক তার অফিসে অনেক খোঁজাখুঁজি করে সিল দিয়ে বন্ধ করা একটা খাম বের করে। ওই খামের মধ্যে ছিল একজন মহিলার কয়েকটা চিঠি। যে মহিলাটা এগুলো লিখে রেখে গিয়েছে তার নাম নাওয়েল। আর এই যে লোকটা উইল খুঁজে বের করেছে সে হলো নাওয়েলের বস। 15 বছর ধরে নাওয়েল এই অফিসে এই লোকটার অধীনেই চাকরি করেছে, তাই লোকটা নাওয়েলের পরিবারের একজন সদস্যের মতোই হয়ে গিয়েছিল। তো লোকটার উইল খোলা দেখে আমাদের আর বুঝতে বাকি থাকে না যে নাওয়েল নামের এই ভদ্র মহিলা মারা গিয়েছে। নাওয়েলের 2জন যমজ সন্তান ছিল, মেয়েটার নাম জেনি এবং ছেলেটার নাম সিমন। নাওয়েলের বস তার 2 সন্তানকে তাদের মায়ের রেখে যাওয়া চিঠি থেকে শেষ ইচ্ছা পড়ে শোনাচ্ছিলেন। সেখানে লেখা ছিল, আমার 2 সন্তান আমার রেখে যাওয়া সম্পত্তি সমান ভাগেই পাবে, আর আমার মৃত্যুর পর কোনো মিলাদ বা কোনো অনুষ্ঠান করার দরকার নেই, এবং আমার কবরটা যেন স্বাভাবিকভাবে দেওয়া না হয়। আমার মাথা নিচের দিকে এবং পা উপরের দিকে করে যেন কবর দেওয়া হয়। তবে আমার 2 সন্তানের জন্য আমি 2টো কাজ দিয়ে যাচ্ছি। তারা যদি সেই কাজ দুটো প্রপারলি করতে পারে, শুধুমাত্র ওই দিনই তারা আমার কবরটা স্বাভাবিক কবরের মতো করেই দিতে পারবে। এরপর ওই ভদ্রলোক জেনি এবং সিমনকে তাদের মায়ের রেখে যাওয়া আলাদা আলাদা 2টো চিঠি দেয়, যেখানে তার শেষ 2টো ইচ্ছার কথা লেখা ছিল। জেনি চিঠিটা খুলে দেখতে পাই, সেখানে লেখা ছিল, তুমি তোমার বাবাকে খুঁজে বের করবে। চিঠিতে তার মায়ের এই লেখাটা দেখে জেনি খুব চিন্তায় পড়ে যায়, কারণ সে তো জানে তার বাবা যুদ্ধের সময় মারা গিয়েছিল। অন্যদিকে সিমনের চিঠিতে লেখা ছিল, তুমি তোমার ভাইকে খুঁজে বের করবে। কি অদ্ভুত ব্যাপার, এই 2 ভাই বোন এত বড় হয়েছে, কিন্তু তাদের যে একটা ভাই আছে এই কথা তারা এর আগে কখনোই জানতো না। এমনকি তাদের মা এই ব্যাপারে তাদেরকে কোনোদিন কিছু বলেনি। চিঠিতে এসব লেখা দেখে সিমন বেশ রেগে যায়, কারণ তার কাছে এসব পাগলামি মনে হচ্ছিল। সিমন ওই ভদ্রলোককে বলে, আমি আমার মায়ের এইসব শর্ত মানতে রাজি নই, আমি শুধুমাত্র চাই তার কবরটা আর 5টা সাধারণ কবরের মতোই হোক। তো এর কিছুক্ষণ পর 2 ভাই বোন সেখান থেকে বেরিয়ে আসে এবং তারা নিজেদের কর্মস্থলে ফিরে যায়। জেনি ছিল একজন ম্যাথ টিচার। সে আজ ক্লাস করাতে আসার পরও সারাক্ষণ কি যেন একটা নিয়ে চিন্তা করছিল। আসলে জেনি তার ভাইয়ের মতো তার মায়ের শর্তগুলো হালকাভাবে নেয়নি, আর তাই এই বিষয়টা নিয়ে সে অনেক দুশ্চিন্তা করছিল। ওই দিন জেনি তার প্রফেসরের কাছে গিয়ে এই বিষয়গুলো খুলে বলে। প্রফেসর তাকে বলে, অঙ্ক যতই কঠিন হোক না কেন, সেটাকে যদি তুমি শুরু না করো তাহলে সেটা কখনোই সমাধান হবে না। ঠিক তেমনি তোমার মায়ের শেষ ইচ্ছে দুটো তুমি শুরু না করলে তার পেছনের আসল সত্যটাও তুমি জানতে পারবে না। জেনি বলে, বাবা মায়ের ব্যাপারে আমি শুধু এটুকুই জানি যে আমার বাবা দানিশ যুদ্ধে মারা গিয়েছিল, আর মা দানিশ ইউনিভার্সিটিতে পড়তেন। তার বিয়ের পর পাশেরই একটা ছোট্ট গ্রামে থাকতেন। তখন প্রফেসর বলে, দানিশ ইউনিভার্সিটিতে আমার এক পুরনো বন্ধু আছে, তুমি চাইলে আমি তোমাকে তার কাছে পাঠানোর ব্যবস্থা করতে পারি। আমার বিশ্বাস সে তোমাকে নিশ্চয়ই সাহায্য করবে। ওই দিন জেনি বাসায় ফিরে তার মায়ের সব জিনিস বের করে তন্ন তন্ন করে খুঁজতে থাকে, এই আশায় যদি সে কোনো একটা ক্লু পেয়ে যায়। কিন্তু সে তার মায়ের পুরনো একটা ছবি ছাড়া আর কিছুই খুঁজে পায় না। দৃশ্য পরিবর্তন হলে দেখা যায় জেনি একটা বরফে ঢাকা সুইমিং পুলের সামনে দাঁড়িয়ে আছে। গত বছর জেনি তার মায়ের সাথে ঠিক এই সময়ে এই সুইমিং পুলে সাঁতার কাটতে এসেছিল। সে মনে করতে থাকে, ওই দিন সে তার মায়ের সাথে এখানে এসে সাঁতার কাটার সময় সে লক্ষ্য করেছিল তার মা এক জায়গায় চুপচাপ হয়ে কি যেন একটা ভাবছে। জেনি তার মায়ের কাছে গিয়ে তার কি হয়েছে জানতে চাইলে সে কোনো উত্তর দেয়নি, তার চোখে পলকও পড়ছিল না। দেখতে দেখতে জেনির মা হঠাৎ করে মাটিতে পড়ে যায়। এরপর তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এর কিছুক্ষণ পর জেনির ভাই সিমন হাসপাতালে চলে আসে তার মাকে দেখার জন্য। সিমন তার মাকে অনেক ডাকাডাকি করে, কিন্তু ততক্ষণে তার মা কোমায় চলে গিয়েছে। এরপর ঘটনা এখান থেকে চলে যায় অনেক বছর আগে, যখন নাওয়েল তরুণী ছিল। নাওয়েল ছিল একটা খ্রিস্টান পরিবারের মেয়ে, তবে যুদ্ধ চলাকালীন সময়ে সে উহাব নামের একটা মুসলমান রিফিউজি ছেলের প্রেমে পড়ে। নাওয়েলের পরিবার এই সম্পর্ক কখনোই মেনে নেবে না বুঝতে পেরে তারা একসঙ্গে পালানোর সিদ্ধান্ত নেয়। তবে পালিয়ে যাওয়ার সময় নাওয়েলের 2 বড় ভাই তাদেরকে ধরে ফেলে। নাওয়েল তার ভাইদের বোঝানোর অনেক চেষ্টা করে, কিন্তু হঠাৎই তার এক ভাই গুলি করে উহাবকে মেরে ফেলে। এতে নাওয়েল পাগলের মতো হয়ে যায়। সে উহাবের লাশ বুকে জড়িয়ে কাঁদতে থাকে। তখন নাওয়েলের ভাইরা রেগে গিয়ে তাকেও মেরে ফেলতে যায়, কিন্তু তখনই নাওয়েলের দাদি এসে 2 ভাইকে থামিয়ে দেয় আর নাওয়েলকে তাদের হাত থেকে বাঁচিয়ে ঘরে নিয়ে যায়। এরপর জানালা দরজা আটকে নাওয়েলের দাদি তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে, এমনকি সে নাওয়েলের গায়ে পর্যন্ত হাত দেয়। কিন্তু এক পর্যায়ে নাওয়েল বলে ওঠে সে প্রেগনেন্ট, সে মা হতে চলেছে। এই কথাটা শুনে তার দাদি একেবারে হতভম্ব হয়ে যায়। আসলে নাওয়েল আর উহাব গোপনে লুকিয়ে বিয়ে করে নিয়েছিল, কিন্তু এই কথা নাওয়েল তার পরিবারকে ভয়ের কারণে কখনোই জানাতে পারেনি। এই মানুষগুলো শুধুমাত্র একজন স্বামীকেই মারেনি, বরং একজন বাবাকেও মেরে ফেলেছে। নাওয়েল পুরোটা দিন তার ঘরে চুপচাপ শুয়ে থাকতো। তার যেন খাওয়া দাওয়া ঘুম কিছুই নেই।
হঠাৎ পর্যায়ে তার জীবনটা যেন এখানেই থমকে দাঁড়িয়ে যায়। একদিন তার দাদি এসে বলে, তোমার এই সন্তানের জন্ম তুমি দিতে পারো, তবে এক শর্ত আছে, জন্মের পর তুমি তোমার বাচ্চাকে ভুলে যাবে, আর আমি এই বাচ্চাকে পাশের একটা এতিমখানায় রেখে আসবো। এরপর তুমি তোমার চাচার কাছে শহরে চলে যাবে, সেখানে গিয়ে নিজের নতুন জীবন শুরু করবে। কাঁদতে কাঁদতে নাওয়েল তার দাদিকে প্রমিস করে। এরপর সময়টা খুব তাড়াতাড়ি কেটে যায়। নাওয়েলের কোল জুড়ে জন্ম নেয় ফুটফুটে এক ছেলে সন্তান। জন্মের ঠিক পরেই তার দাদি বাচ্চাটার ডান পায়ের গোড়ালিতে 3টি ছোট ছোট ফোঁটা দিয়ে দেয়, যাতে ভবিষ্যতে খুব সহজেই এই বাচ্চাটাকে তারা চিনতে পারে। এই ফোঁটা 3টার কথা নিশ্চয় মনে আছে আপনাদের। শুরুতেই দেখা গিয়েছিল একটা ছোট্ট বাচ্চার পায়ে 3টি ফোঁটা। যাই হোক, নাওয়াল তার বাচ্চার মাথায় হাত রেখে বলে, আমি প্রতিজ্ঞা করছি একদিন ঠিকই তোমাকে খুঁজে বের করব। এর কিছুক্ষণ পরেই সদ্য জন্ম নেওয়া বাচ্চাকে তার মায়ের কাছ থেকে চিরদিনের মতো আলাদা করে নেওয়া হয়, আর নাওয়েলের দাদি ওই বাচ্চাটাকে একটা এতিমখানায় রেখে আসে। আর নাওয়েল তার প্রতিজ্ঞা মতো পড়াশোনা করতে তার চাচার কাছে দানেশ শহরে চলে যায়। সেখানে গিয়েই সে তার চাচার বাসায় একটা ইউনিভার্সিটিতে পড়াশোনা করতে শুরু করে। কিন্তু তখন দেশের অবস্থা একদমই ভালো ছিল না। খ্রিস্টান ন্যাশনালিস্ট পার্টি এবং মুসলিম রিফিউজিদের মধ্যে সারাদিন দাঙ্গা হাঙ্গামা লেগেই থাকতো, আর চারিদিকে শুধু আন্দোলন চলছিল। ওই সময় দেশের ক্ষমতা ছিল আর্মিদের হাতে। নাওয়েল সারাক্ষণ বসে বসে চিন্তা করত তার সেই নবজাতক বাচ্চাটা এখন কোথায় আছে, কিভাবে আছে। একদিন খাবার খাওয়ার সময় নাওয়েলের চাচা তাকে বলে, শহরের অবস্থা তেমন ভালো না, বরং অবস্থা দিন দিন আরো খারাপ হচ্ছে। আমার মনে হয় তোমার গ্রামে ফিরে যাওয়া উচিত। ওই দিন রাতে নাওয়েল সিদ্ধান্ত নেয় যে সে গ্রামে ফিরে যাবে। তো পরদিন খুব ভোরে নাওয়েল তার চাচার বাসা থেকে বের হয়ে যায় গ্রামের উদ্দেশ্যে। বাসে করে মাইলের পর মাইল পাড়ি দিয়ে একটা সময় সে গ্রামে এসে পৌঁছে যায়। কিন্তু সে গ্রামে এসেই দেখতে পায় গ্রামের সব মানুষেরা গ্রাম ছেড়ে চলে যাচ্ছে। তাদেরকে চলে যেতে দেখে নাওয়েল কিছুই বুঝতে পারে না। সে সামনের দিকে হাঁটতেই থাকে। এরপর সে একটা সময় একটা এতিমখানার সামনে চলে আসে। আসলে নাওয়েল এখানে তার ছেলেকে খুঁজতে এসেছিল, কিন্তু নাওয়েল এতিমখানায় পৌঁছে দেখতে পায় এখানে এখন শুধুমাত্র মেয়েরাই থাকে। তখন একটা মহিলা নাওয়েলকে জানায় এই এতিমখানার সব ছেলেদের রিয়াদে অবস্থিত একটা ক্যাম্পে নিয়ে যাওয়া হয়েছে। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে সেই ক্যাম্পে আজ বোমা হামলা হয়েছে, যার ফলে অনেক মানুষ সেখানে মারা গিয়েছে। এরপর ওই মহিলা নাওয়েলকে অনুরোধ করতে থাকে তাদের সাথে যাওয়ার জন্য। সে বলে এই জায়গাটাও নিরাপদ নয়, যে কোনো সময় হামলা হতে পারে। কিন্তু নাওয়েল তো তার সন্তানকে খুঁজতে এসেছে, সে তো আর অন্যদের মতো প্রাণের ভয়ে ফিরে যেতে পারে না। অনেকটা পথ পাড়ি দিয়ে ক্লান্ত নাওয়েল সেই শহরে এসে দেখতে পায় আশেপাশের সবকিছু ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এই করুণ পরিস্থিতি দেখে নাওয়েল প্রচন্ড কাঁদতে থাকে। এই ধ্বংসস্তূপের মাঝে একজন লোক দাঁড়িয়েছিল। সে নাওয়েলকে জানায় এই এতিমখানার বেঁচে যাওয়া বাচ্চাগুলোকে দানেশে নিয়ে যাওয়া হয়েছে। এই কথা শুনে নাওয়েল কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলে। নাওয়েল এবার আশার আলো দেখতে পেয়ে তাড়াতাড়ি ওখান থেকে দানেশের উদ্দেশ্যে রওনা দেয়। নাওয়েল যখন বাসে করে যাচ্ছিল, সে জানালা দিয়ে জ্বলন্ত গ্রাম আর বাড়িঘরগুলো দেখতে পাচ্ছিল। বাস চলতে থাকে, এদিকে নাওয়েল ঘুমিয়ে যায়। তখন ঘটনা চলে আসে আবারও বর্তমানে। দেখা যায় নাওয়েলের মেয়ে জেনি তার মায়ের সেই গ্রামে এসেছে। সে গ্রামের মানুষদের কাছে তার মায়ের ছবি দেখিয়ে ঠিকানা জানতে চায়। অনেকক্ষণ ধরে খোঁজাখুঁজির পর জেনি তার মায়ের বাড়ি খুঁজে পায়। জেনি এখানে এসে খুব খুশি ছিল, কারণ এখানে তার মায়ের অনেক আত্মীয়রা ছিল। তাদেরকে জেনি এর আগে কখনোই দেখেনি। কিন্তু হঠাৎ ওই আত্মীয়রা যখন জানতে পারে জেনি আসলে নাওয়েলের মেয়ে, তখন তারা জেনিকে বের করে দেয়। আসলে নাওয়েলের পরিবারের লোকেরা নাওয়েলকে ঘৃণা করত। এরপর ঘটনা আবারও বর্তমানে চলে আসে। দেখা যায় জেনি তার মায়ের সেই ইউনিভার্সিটিতে এসে প্রফেসরের সেই বন্ধুর সাথে দেখা করে। কিন্তু প্রফেসরের সেই বন্ধু জানায় তোমার মা যখন এখানে পড়াশোনা করত তখন আমি ছিলাম প্যারিসে। জেনি এটা শুনে হতাশ হয়ে পড়ে, কারণ এটাই ছিল তার সর্বশেষ ভরসা। জেনি তখন রিসিপশনে এসে রিসিপশনিস্টের কাছে বিভিন্ন ধরনের ইনফরমেশন জিজ্ঞেস করতে থাকে। তখন রিসিপশনিস্ট জেনিকে ওই ইউনিভার্সিটির একজন পুরনো প্রফেসরের অ্যাড্রেস দেয়, যে কিনা জেনির মায়ের সময় ওই ইউনিভার্সিটিতেই পড়াতো। জেনি সেই প্রফেসরের কাছে এসে তার কাছে থাকা তার মায়ের ছবিটা দেখায়। প্রফেসর খুব ভালোভাবে মেয়েটার ছবি দেখে বলে এই মেয়েটাকে আমার খুব চেনা চেনা লাগছে। প্রফেসর কিছুক্ষণ ছবিটাকে আরো ভালোভাবে দেখে বলে এই ছবিটা একটা কুখ্যাত জেলখানায় তোলা। এই জেলখানার নাম হচ্ছে কাফার রিয়াদ। জেনির মা জেলে ছিল। এই কথাটি শোনার পর জেনি একদম নির্বাক হয়ে যায়, কারণ তার মা এর আগে এই ব্যাপারে কিছুই বলেনি। এরপর ঘটনা আবারও অতীতে নাওয়েলের কাছে চলে আসে। সে যখন দানেশে পৌঁছেছিল, চারিদিকে শুধু গোলাগুলির আওয়াজ হচ্ছিল। পুরো শহরটা যেন ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল, যেখানে চারিদিকে শুধু পোড়া লাশের গন্ধ। এরপর নাওয়েল ওই অঞ্চলের মুসলিম রিফিউজি নেতার কাছে আসে। মুসলিম সেই নেতা তাকে জিজ্ঞাসা করেছিল তুমি এখানে কেন এসেছো। নাওয়েল তাদের বলেছিল আমার স্বামীও আপনাদের মতোই একজন বিদ্রোহী ছিল, কিন্তু আমি তাকে হারিয়ে ফেলেছি। এমনকি আমার সন্তান কোথায় আছে আমি তাও জানি না। আমার এখন বেঁচে থাকার কোনো মানে নেই। আমি শুধুমাত্র প্রতিশোধ নিতে চাই। দেখা যায় এর কিছুদিন পরে নাওয়েল সেই খ্রিস্টান নেতার ছেলেকে পড়ানোর কাজ নেয়। আর এভাবে বেশ কিছুদিন কেটে যায়। নাওয়েল ধীরে ধীরে এই পরিবারের সাথে একদম মিশে গিয়েছিল। কিন্তু একদিন রাতের বেলায় নাওয়েলকে অনুমতি দেওয়া হয় ওই খ্রিস্টান লিডারকে মেরে ফেলার জন্য। পরদিন সকাল বেলায় নাওয়েল তার ব্যাগে লুকিয়ে পিস্তল নিয়ে আসে, আর ওই নেতা সহ আরো কয়েকজনকে ওই জায়গায় গুলি করে মেরে ফেলে। এই খুনের দায়ে নাওয়েলকে সেই কাফার রিয়াদ জেলে বন্দী করা হয়। এরপর ঘটনা আবারও বর্তমানে চলে আসলে দেখা যায়
নাওয়েলের মেয়ে জেনি তার মাকে বন্দী করে রাখা সেই কাফার জেলে চলে এসেছে। এই জেলটা কয়েক বছর আগে বন্ধ হয়ে গেলেও এখনো অনেক স্মৃতি এখানে পড়ে আছে। একসময় এই জায়গাটিতে কত শত বন্দী মানুষের আর্তনাদ শোনা যেত, আর এখন সেখানে চারিদিকে শুনশান নীরবতা। এরপর জেনি পাশের একটা স্কুলে একটা লোকের সাথে দেখা করে। এই লোকটা এই স্কুলেরই নাইট গার্ড, তবে অনেক বছর আগে সে কাফার রিয়াদ জেলের নিরাপত্তা কর্মী ছিল। জেনি তার মায়ের ছবিটা ওই লোকটাকে দেখিয়ে তার মায়ের সম্পর্কে জিজ্ঞেস করে, কিন্তু লোকটা এই বিষয়টা ইগনোর করে যায়। তবে জেনি ওই লোকটার উদ্দেশ্যে বলে, উনি আমার মা ছিলেন, কিন্তু মাত্র কয়েকদিন হলো মারা গিয়েছেন। তখন ওই লোকটা ধীরে ধীরে সবকিছু বলতে শুরু করে। সে বলে, তোমার মা ছিলেন কয়েদি নাম্বার 72, একজন খ্রিস্টান নেতাকে মারার অভিযোগে তিনি এখানে বন্দী ছিলেন। 15টা বছর তোমার মা এই জেলে কাটিয়েছে, তবে আমি তোমার মাকে 13টা বছর খুব কাছ থেকে দেখেছি। তোমার মা একজন বিপ্লবী মহিলা ছিলেন, তার মতো কঠিন হৃদয়ের মহিলা আমি আমার জীবনে কখনো দেখিনি। সবাই যখন মুক্তির জন্য চিৎকার করত, তোমার মা তখন গলা ছেড়ে গান গাইতো, আর তোমার মায়ের গলার গান এই বন্দীদেরকে বেঁচে থাকার আশা জাগাতো। আর এই সব কারণে তোমার মায়ের উপর অমানবিক নির্যাতন করা হতো। এই জেলের জল্লাদ তোমার মাকে যে কতবার ধর্ষণ করেছে তার কোনো হিসেব নেই। আর এই কারণে তোমার মা একবার প্রেগনেন্ট হয়েছিল, আর সে 2টো বাচ্চার জন্ম দিয়েছিল। কিন্তু জন্মের পর বাচ্চা দুটোকে তোমার মায়ের কাছ থেকে আলাদা করে দেওয়া হয়। এমনকি নাওয়েল তার বাচ্চা দুটোর মুখও দেখতে পারেনি। আসলে জেলখানায় বসে নাওয়েল যে যমজ বাচ্চাদের জন্ম দিয়েছিল তারাই হলো এই জেনি এবং সিমন। জেনি তখন বলে, আমার মায়ের ডেলিভারি যে ডাক্তার করেছিল তাকে আমি এখন কোথায় পাবো? এই লোকটা জেনিকে জানায় সেই ডাক্তার অনেক আগেই মারা গিয়েছে, তবে একজন নার্স রয়েছে যে কিনা তোমার মায়ের ডেলিভারির সময় ডাক্তারের সাথেই ছিল। তখন জেনি তার ঠিকানা নিয়ে বাইরে বের হয়ে তার ভাইকে ফোন দেয়। জেনি কাঁদতে কাঁদতে তার ভাইকে বলে, ভাই তুই জানিস না আমাদের মায়ের সাথে কি কি হয়েছে। মা এখানে 15 বছর জেল খেটেছিল, আর এখানে অসংখ্য বার সে ধর্ষিত হয়েছে, আর এখানেই আমাদের জন্ম হয়েছিল। তুই যেখানেই থাকিস না কেন এখনই চলে আয়, আমাদের মায়ের সম্পর্কে আমাদের অনেক কিছুই জানা বাকি। তখন সিমন আর দেরি না করে সেই প্রফেসরকে নিয়ে জেনির কাছে চলে আসে। এরপর তারা 3 জন মিলে সেই নার্সিং রুমের উদ্দেশ্যে রওনা দেয়। তারা এসে দেখে মহিলাটির অনেক বয়স হয়ে যাওয়ায় সে হাসপাতালে এখন ভর্তি রয়েছে। তিনি এতটাই অসুস্থ ছিলেন যে ভালোভাবে নড়াচড়াও করতে পারছিলেন না। জেনি ওই মহিলাটিকে বলে, আমরা কানাডা থেকে এসেছি, আমার নাম জেনি আর আমার ভাইয়ের নাম সিমন, আমাদের মায়ের নাম হচ্ছে নাওয়েল। নাওয়েল নামটা শোনা মাত্রই বয়স্ক মহিলাটা যেন চমকে ওঠে। সে চিৎকার করে বলতে থাকে, হায় আল্লাহ, আমি এ কার নাম শুনলাম? মহিলাটি তখন বলতে শুরু করে, তোমাদের মায়ের ডেলিভারি আমি করিয়েছিলাম, তার যমজ 2টো বাচ্চা হয়েছিল, বাচ্চা দুটোকে আমি বাঁচিয়েছিলাম, আর এলহাম নামের একজন মহিলার কাছে তাদেরকে দিয়ে দিয়েছিলাম। তোমাদের মা যখন জেল থেকে বের হয়েছিলেন আমি তাকে সেই মহিলার অ্যাড্রেস দিয়ে দিয়েছিলাম। তোমাদের মা কোনো সাধারণ মানুষ ছিলেন না, তিনি ছিলেন একজন বিপ্লবী মহিলা। আমরা তার গানের অনেক বড় ভক্ত ছিলাম। দৃশ্য পরিবর্তন হলে দেখা যায় ওই নার্সের ছেলে এবং নাওয়েলের বস কথা বলছে। তখন নার্সের ছেলে বসকে জিজ্ঞেস করে, আপনি কি আসলেই ওই সিঙ্গার মহিলাকে চেনেন? আমি আপনার মায়ের কাছ থেকে ওনার অনেক গল্প শুনেছি। নাওয়েলের বস তখন তাকে জানায়, ওই সিঙ্গার মহিলা আমার কাছে 18 বছর চাকরি করেছে। পরদিন তারা 4 জনে মিটিং এ বসে। দেখা যায় ওই নার্স মহিলার ছেলেটা কিছু তথ্য বের করতে পেরেছে। নাওয়েলের সত্যিকারের হাজবেন্ডের নাম ছিল উহাব, যাকে কিনা নাওয়েলের ভাইরা মেরে ফেলেছিল। আর 1970 সালে নাওয়েলের সেই ছেলেকে একটা এতিমখানায় দেওয়া হয়েছিল, আর ওই এতিমখানায় তাকে রেখে আসা হয়েছিল নিহাদ নাম দিয়ে। অবশেষে এখানে জেনি আর সিমন তাদের ভাইয়ের নাম জানতে পারে, কিন্তু নার্সের ছেলে তাদের জানাই ওই এতিমখানাটাকে শত্রুরা ধ্বংস করে ফেলেছিল। আমরা খোঁজ নিয়েছি, হয়তো নিহাদ বেঁচে নাও থাকতে পারে, অথবা সে হারিয়ে গিয়েছে। তখন সিমন বলে ওঠে, তাহলে তো সব হিসাব মিলে গেল, আমাদের ভাই মারা গিয়েছে, আর বাবা তো আগেই মারা গিয়েছে, এখন আমরা আমাদের মাকে স্বাভাবিকভাবে কবর দিতে পারি। তখন নাওয়েলের বস বলে ওঠে যে কখনোই না, কারণ এখনো আমরা শিওর না যে নিহাদ মারা গিয়েছে। তখন নার্সের ছেলে বলে, তবে সে মুসলিম লিডার এখনো বেঁচে আছেন, যে তোমার মাকে খুব ভালোভাবে চিনতেন, আর সে তোমাদের মায়ের সম্পর্কে অনেক কিছুই জানেন যা আমরা জানি না। তবে সমস্যা একটাই, সে এখন কোথায় থাকে তা কেউ বলতে পারে না। শুধুমাত্র যদি সে তোমাদের সাথে নিজে থেকে দেখা করতে চায়, কেবলমাত্র তাহলেই তোমরা তার সাথে দেখা করতে পারবে। তো পরদিন সিমনকে সেই মুসলিম লিডারের এরিয়াতে পাঠানো হয়। সিমনকে শুধুমাত্র একটা কথাই শিখিয়ে দেওয়া হয়েছিল, সে সবাইকে শুধুমাত্র একটা কথাই বলবে, আর তা হলো সে ওই রিয়াদ জেলের সেই গান গাওয়া মহিলার সন্তান। সিমন ওই এলাকাতে ঘুরে ঘুরে তাই করতে থাকে। তারপর দিন যথারীতি 2 জন লোক সিমনদের নিতে আসে। সিমনকে ডেকে বলা হয়, তোমার সকল প্রশ্নের উত্তর দেয়া হবে, কিন্তু তোমার সময় মাত্র 1 ঘন্টা। এরপর সিমন তাদের সাথে একটা গাড়িতে করে রওনা হয়ে যায়। তখন ঘটনা আবারও অতীতে চলে যায়। দেখা যায় নাওয়েল যেদিন ওই জেল থেকে মুক্তি পেয়েছিল সেদিনই সে ওই মুসলিম নেতার সাথে দেখা করতে গিয়েছিল। সেই নেতা নাওয়েলকে বলেছিল, তুমি আমাদের জন্য অনেক কিছু করেছো, যার প্রতিদান হয়তো আমরা দিতে পারবো না, কিন্তু তুমি এখান থেকে এখন কানাডায় চলে যাবে, সেখানে আমাদের লোকেরা থাকে, তোমাকে সেখানে তারা থাকার ব্যবস্থা এবং একটা চাকরির ব্যবস্থা করে দেবে। আর হ্যাঁ, তোমার 2 সন্তানকেও তোমার সাথে নিয়ে যাবে। নাওয়েল তো বিশ্বাসই করতে পারছে না যে তার 2 সন্তান এখনো বেঁচে আছে, কারণ জেলে যে বাচ্চারা জন্মগ্রহণ করত তাদেরকে সাথে সাথেই মেরে ফেলা হতো।
এরপর দৃশ্য পরিবর্তন হয়ে বর্তমানে চলে আসে। দেখা যায় সিমনকে চোখ বেঁধে একটা হল রুমে বসানো হয়েছে। সেখানে কিছুক্ষণ পর সেই মুসলিম নেতা এসে সিমনের উদ্দেশ্যে বলে, তোমাকে এজন্যই চোখ বেঁধে রেখেছি কারণ আমাদের দুজনের দেখা না হওয়াই ভালো। এখন বলো তুমি কি জানতে চাও। সিমন তাকে বলে, আমার ভাই নিহাদ কোথায়। তখন মুসলিম লিডার তাকে বলে, নিহাদ যে তোমার ভাই এটা তুমি কিভাবে জানলে। তখন সিমন তার জানা ঘটনা সবকিছু খুলে বলে। মুসলিম লিডার সেখান থেকে সবাইকে বের হয়ে যেতে বলে। সেখানে শুধু সে আর সিমন কথা বলে। এবার মুসলিম লিডার সিমনকে বলতে শুরু করে, নিহাদ যে এতিমখানায় ছিল ওই এতিমখানা আমরা ধ্বংস করেছিলাম, কিন্তু তার আগে সকল বাচ্চাদের আমরা আমাদের কাছে নিয়ে এসেছিলাম আর তাদেরকে আমরা ট্রেনিংও করিয়েছিলাম। নিহাদ ছিল তাদের মধ্যে তীক্ষ্ণ একজন যোদ্ধা। তার নিশানা কখনোই মিস হতো না। তাকে সব সময় আমরা বাজ পাখি বলে ডাকতাম। তবে নিহাদ সব সময় তার মাকে খুঁজতো, কিন্তু সে কখনোই জানতো না যে তার মা কোথায় থাকে। তার মাকে সে অনেক খুঁজে বেরিয়েছে, কিন্তু একসময় নিহাদ তার মাকে খুঁজে পাওয়ার আশায় ছেড়ে দেয় আর অন্যরকম এক মানুষে পরিণত হয়ে যায়। সে সব সময় শহীদ হতে চাইতো, যাতে করে খবরে তার ছবি ছাপা হয় আর তার মা সেই ছবি দেখতে পায়। মুসলিম নেতা তাকে থামানোর অনেক চেষ্টা করেছিল, কিন্তু নিহাদ কোনোভাবেই থামার পাত্র ছিল না। সে বারবার যুদ্ধে জড়াতো, এমনকি একদিন সে শত্রুদের হাতে ধরাও পড়েছিল, কিন্তু ওই শত্রুরা তাকে মারেনি। তারা নিহাদকে আরো প্রশিক্ষণ দিয়ে জল্লাদ হিসেবে ওই জেলে পাঠিয়েছিল, যেখানে নিহাদের মা নাওয়েল ছিল। তারপর মুসলিম নেতা সিমনকে ফিস ফিস করে কিছু কথা বলে। কিছুক্ষণ পর দেখা যায় সিমন ওই নেতার সাথে কথা বলে ফিরে এসেছে। জেনি লক্ষ্য করে তার ভাই ওখান থেকে আসার পর চুপচাপ বসে আছে। জেনি তার ভাইকে গিয়ে জিজ্ঞেস করে তার কি হয়েছে। সিমন তাকে শুধু বলে, আচ্ছা বলতো 1+1 তো 2 হয়, তাই না? জেনি কিছুই বুঝতে পারে না। সিমন তখন বলে, 1+1 কি কখনোই 1 হতে পারে না? জেনি এবার চিৎকার করে ওঠে, কারণ জেনি এবার সেটাই বুঝতে পেরেছে যেটা আপনি আমি এখনো বুঝতে পারিনি। এরপর ঘটনা কয়েকদিন পেছনে চলে আসে, যখন জেনি তার মাকে নিয়ে সুইমিং পুলে সাঁতার কাটতে এসেছিল। দেখা যায় নাওয়েল সুইমিং পুলে সাঁতার কাটার এক পর্যায়ে ক্লান্ত হয়ে একটু বিশ্রাম নিতে থাকে। তখনই হঠাৎ তার চোখে পড়ে এক লোক তার সামনে দাঁড়িয়ে আছে, যার পায়ে সেই 3টি ফোঁটা। আর এই 3টি ফোঁটা ছিল নাওয়েলের প্রথম সন্তানের। এটা দেখে নাওয়েলের হাত পা একদম ঠান্ডা হয়ে যায়। সে ধীর পায়ে এগিয়ে গিয়ে ওই ছেলেটার গায়ে হাত দেয়। ছেলেটা ঘুরে তাকাতেই নাওয়েল একদম নির্বাক হয়ে যায়, তার হাত পা কাঁপতে শুরু করে। সে কিছু না বলেই পাশের একটা বেঞ্চে গিয়ে চুপ করে বসে শেষবারের মতো ওই ছেলেটার দিকে তাকায়। ওই ছেলেটা কে ছিল জানেন? এটা ছিল জেলখানার সেই জল্লাদ যে নাওয়েলকে বারবার রেপ করেছিল। এই হলো সেই নিহাদ যে শেষের 2 বছর তার মায়ের জেলের দায়িত্বে ছিল। আর এই কথাগুলো সেই মুসলিম নেতা সিমনকে বলেছিল। মূলত মুসলিম নেতাও জানতেন না যে এত বড় একটা পাপ হয়ে গিয়েছে, যার কারণে জেলে বসে জন্ম হয় জেনি আর সিমনের। মুসলিম ওই নেতা সিমনকে আরো একটা জিনিস বলেছিল। সে বলেছিল নিহাদ এখন কানাডাতে থাকে, ফলে সিমন তার অ্যাড্রেসটা নেয়। এদিকে দৃশ্য পরিবর্তন হলে নিহাদকে দেখা যায়। জেনি এবং সিমন তার কাছে এসে একটা চিঠি দেয়, কিন্তু নিহাদ কিছুই বুঝতে পারে না। দূরে গাড়িতে বসে নাওয়েলের বস এই সব কিছু দেখছিলেন। নিহাদ ঘরে গিয়ে সেই খামটা খোলে। ওই খামটার মধ্যে 2টো চিঠি ছিল। প্রথম চিঠিটা ছিল একজন বাবার কাছে লেখা চিঠি। নিহাদ চিঠিটা পড়তে শুরু করে। চিঠিটা ছিল এমন, এই চিঠিটা যখন আমি লিখছি তখন আমার হাত কাঁপছে। আমি তোমাকে চিনতে পেরেছি, কিন্তু তুমি আমাকে চিনতে পারোনি। আমি সেই কয়দিন নাম্বার 72। আমার সন্তানেরা তোমার কাছে চিঠিটা পৌঁছে দেবে। তারা তোমারই রক্তের, তোমার পরিচয় তারা জানে, কিন্তু তুমি তাদেরকে চেনো না। এই লেখাটা পড়ে নিহাদ সাথে সাথে দরজা খুলে বাইরে বের হয়, কিন্তু ততক্ষণে জেনি আর সিমন সেখান থেকে চলে গিয়েছে। আর ওই চিঠিটার শেষে লেখা ছিল, তুমি যখন দ্বিতীয় চিঠিটা পড়বে তখন হয়তো আমার মতোই তোমার পৃথিবীটাও উলট পালট হয়ে যাবে। নিহাদ তাড়াহুড়ো করে দ্বিতীয় চিঠিটা খোলে। দ্বিতীয় চিঠির শুরুতে লেখা ছিল, আমি এখন কোনো জল্লাদের সাথে কথা বলছি না, আমি আমার ছেলের সাথে কথা বলছি। তুমি যখন জন্ম নিয়েছিলে তখন আমি তোমাকে ওয়াদা করেছিলাম, তুমি পৃথিবীর যে প্রান্তেই থাকো না কেন তোমাকে আমি খুঁজে বের করব। আমি পুরোটা জীবন তোমাকে খুঁজে বেরিয়েছি। তোমার পায়ের সেই 3টি ফোঁটা দেখে আমি তোমাকে খুঁজেও পেয়েছিলাম, কিন্তু সেই খুঁজে পাওয়াটা আমার জন্য সুখের হয়নি। আর তোমাকে বেঁচে থাকতে কখনো পরিচয় দিতে পারতাম না বাবা, তাই আমি পৃথিবী থেকে চলে গেলাম। তুমি শান্ত থেকো। মা হিসেবে আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি, আর তোমার জীবনটা তো আমরাই নষ্ট করে দিয়েছি। আর 5টা বাচ্চার মতো তুমি বড় হওয়ার সুযোগ পাওনি। তোমার এই পৃথিবীর জীবনটাকে এভাবে নষ্ট করার জন্য আমাকে ক্ষমা করে দিও। অন্যদিকে দেখা যায় জেনি আর সিমনকে নাওয়েলের মৃত্যুর আগে লেখা শেষ চিঠিটা দেওয়া হয়। সেখানে লেখা ছিল, আজ আমি মুক্ত। তোমাদের মা তোমাদেরকে সবকিছু জানিয়েছে, হয়তো বেঁচে থাকতে জানাতে পারতাম না কোনোদিন। তোমরা আমার কবরটাকে এখন আর 5টা মানুষের মতো করে দিও। আর জেনে রেখো, আমি তোমাদের সবাইকে অনেক ভালোবাসতাম। জেনি আর সিমন প্রচন্ড কান্না করতে থাকে। আর শেষ দৃশ্যে দেখা যায় নিহাদ তার মা নাওয়েলের কবরের সামনে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। এটাই ছিল সোহা নামের একজন মহিলার সত্যিকার জীবনের সত্য গল্প।